আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আপনার মূল্যবান সময়। আজ আমাদের সাথে যুক্ত আছে অভি চৌধুরী, কিশোরগঞ্জ জেলা সমন্বয়ক। কেমন আছেন ভাই? এই তো আছে আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। আজ বিভিন্ন জায়গায় সমন্বয়ক সহ সমন্বয়কদের প্রাণনাশী হুমকি দেওয়া হচ্ছে। এটা আপনারা কিভাবে দেখতেছেন? আসলে এই ব্যাপারটা আমরাও গত এক সপ্তাহ যাবত এই ব্যাপারগুলা দেখতেছি, আলোচনা সমালোচনা করতেছি। এটা তো আসলে আমাদের জন্য বর্তমানে একটা হুমকি স্বরূপ। স্বৈরাচার হাসিনাকে এই দেশ থেকে আমরা ঠিকই বিতাড়িত করতে পেরেছি, কিন্তু স্বৈরাচারের যে দূষর আছে তারা কিন্তু এই দেশেই এখনো আছে। আর সেই দূষর গুলাই সমন্বয়কদের বাড়ির দেয়ালে বা সমন্বয়কদের বিভিন্ন মাধ্যমে, ফেসবুক পোস্টের মাধ্যমে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন ব্যক্তিদের মাধ্যমে, এছাড়া সরকারি বিভিন্ন অফিস আদালতের দেয়ালে জয় বাংলা স্লোগানের মাধ্যমে, এটা তো আমাদেরকে এই ছাত্র জনতার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, যাদের নেতৃত্বে এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, তাদেরকে এক এক ধরনের ভয়ভীতি দেখানো বা হুমকি দেওয়া আমরা মনে করতেছি আর কি। এটা তাদেরকে এক ধরনের হুমকি দেওয়া হচ্ছে। আপনারা কি সরকার থেকে বিভিন্ন সহযোগিতা পাচ্ছেন না, বা প্রশাসন থেকে তাদের বিরুদ্ধে পদক্ষেপ কি নেওয়া হচ্ছে না? আপনারা কি মনে করেন? না, এই ব্যাপারে আমরা কোনো ধরনের সহযোগিতা দেখতেছি না। প্রশাসন কেন্দ্রিক ওই রকম কোনো তৎপরতা নাই। প্রশাসন যে এই এই সব ব্যাপারে, যেমন এই সমন্বয়কদের হুমকি দেওয়া হচ্ছে, এছাড়া ওই যে বিভিন্ন দেয়ালে দেয়ালে আহ, জয় বাংলা স্লোগান লিখছে, এই ব্যাপারে প্রশাসনের তেমন বেশি তৎপরতা আমরা দেখতেছি না। ও, ধন্যবাদ। আর বিভিন্ন জায়গায় বিশেষ করে ফেসবুক ও টিকটকে শহীদদের সম্পর্কে অপপ্রচার করা হচ্ছে যে মুগ্ধ মারা যায়নি, আবু সাইদ মারা যায়নি, ফ্রান্সে আছে। এটা মানে সত্যকে সরাসরি অস্বীকার করার গুজব চলতেছে। এই গুজবগুলো প্রতিরোধে আপনারা কি কোনো অ্যাকশনে আছেন, বা সরকার কি ভূমিকা পালন করছে? আপনি কি মনে করতেছেন? এটা প্রথমে হচ্ছে আমি এটা এই যে ছাত্র জনতার আন্দোলন, গণ অভ্যুত্থান, জুলাই বিপ্লব, এটাই যারা প্রথম বলবে যে আবু সাইদ মারা যায়নি, যারা বলবে যুদ্ধ মারা যায়নি, প্রথমে এই আন্দোলনকে অস্বীকার করা হচ্ছে। এই আন্দোলনকে অস্বীকার করতেছে, 2000 শহীদের রক্তকে অস্বীকার করা হচ্ছে। এখানে বাংলাদেশে যে নতুন স্বাধীনতাটা তৈরি হচ্ছে, সেই স্বাধীনতাকে তারা অস্বীকার করতেছে। এটা হলো ফেসিবাদের দূষর যারা, তারা এই কাজগুলা করতেছে। তবে আমরা এই ব্যাপারে তীব্র নিন্দা জানাচ্ছি, যারা এই ধরনের কথা এখনো বলে যে আবু সাইদ মারা যায়নি। আমাদের সবার চোখের সামনে, সেখানে আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন এই দেশের, সকলেই আপনারা দেখেছেন। আমরা যেমন আন্দোলনে থেকে আমরা প্রত্যক্ষদর্শী ছিলাম, আপনারা গণমাধ্যম কর্মী হিসাবেও ওই দিন, ওই সময়ে আপনারাও প্রত্যক্ষদর্শী ছিলেন। তো আমরা বলবো যে গণমাধ্যম কর্মীরাও আন্দোলনের একজন অংশ। তারা সকলেই তারা তাদের জায়গা থেকে, আপনারা আপনাদের জায়গা থেকে যতটুকু আমাদের এই আন্দোলনকে বেগবান করার জন্য যা যা করার দরকার, ওই সময়ে আপনাদের কাছ থেকে আমরা পেয়েছি বিদায় আমাদের আন্দোলনটা অনেক বেশি জোরালো হয়েছিল, এবং সকল মানুষকে আমরা ঐক্যবদ্ধ করতে পেরেছিলাম। এখানে গণমাধ্যম কর্মীদের অনেক বেশি ভূমিকা ছিল। তো অবশ্যই আপনারা এটা প্রত্যক্ষদর্শী আছেন যে তারা আসলে কি মারা গেছে, কি মারা যায় নাই। ধন্যবাদ আপনাকে। সরকার এই অপপ্রচার রোধে কোনো পদক্ষেপ নিচ্ছে বা নিচ্ছে কিনা, এই সম্পর্কে আপনার কোনো তথ্য আছে? না, অপপ্রচার ব্যাপারে আমরা এখন পর্যন্ত সরকারের কাছ থেকে তেমন কোনো দেখতেছি না, ভূমিকা দেখতেছি না যে এই ব্যাপারে তার কোনো অবস্থান, যে যারা এই এই কথাগুলা বলতেছে তাদের ব্যাপারে কোনো ধরনের
প্রতিবাদ বা তাদের ব্যাপারে কোনো ধরনের সক্রিয় অবস্থান নেওয়া সরকারের পক্ষ থেকে আমরা দেখতেছি না। আচ্ছা, আর এটা অনেকেই বলে যে আওয়ামী লীগ দোষদের দেশ ত্যাগ বর্তমান সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। তারা 5ই আগস্টের পর ক্যান্টনমেন্টে ছিল এবং তারপর সেখান থেকে তারা প্রশাসনের সহায়তায় ভারত ও অন্যান্য দেশে পালিয়ে যায়। এ সম্পর্কে আপনি কি বলবেন? মানে 5 তারিখের পর আওয়ামী লীগ দোসররা বা তাদের মন্ত্রী এমপি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর হামলা করছিল, হামলা, হত্যা, তারা প্রশাসনের সহযোগিতায় 5ই আগস্ট ক্যান্টনমেন্টের ছিল 5ই আগস্টের পর থেকে। তারপর প্রশাসনের সহায়তায় তারা পালিয়ে যায়। এটা বর্তমান সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা অনেকেই বলে। এ সম্পর্কে আপনি কি বলবেন? আমি একজন আন্দোলনকারী হিসাবে আমিও মনে করি ভাই যে আমাদের কাছে এরকম তথ্য ছিল যে এই সরকারের যত এমপি মন্ত্রী আছে, বড় বড় পর্যায়ের লোক ছিল যারা ওবায়দুল কাদের সহ, আসাদুজ্জামান কামাল সহ, আহ, ওই সময়ের সবচেয়ে বড় স্বৈরাচারের অংশ যারা ছিল, তারা প্রত্যেকটা ব্যক্তি শেখ হাসিনা ছাড়া, শেখ হাসিনা এবং শেখ রেহানা ছাড়া বাকিরা সব কিন্তু দেশেই ছিল। এবং আমরা এটাই জেনেছিলাম যে প্রশাসনের কাছে তারা জিম্মি ছিল, এটাই আমরা জানতে পেরেছিলাম। কিন্তু পরবর্তীতে আমরা আস্তে আস্তে দেখতে পারলাম যে একজন একজন করে ঠিকই দেশের বাইরে চলে গেছে। কিভাবে গেল এটা আমরা আহ আসলে বুঝতেই পারি নাই। তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এটা প্রশাসনের মাধ্যমেই প্রশাসন তাদেরকে ওই ব্যবস্থাটুকু অবশ্যই করে দিছে, তাদেরকে পালানোর সুযোগ করে দিছে। এটা আমার মনে হচ্ছে যে বিশেষ করে সেনাবাহিনী, সেনাবাহিনী আমার মনে হচ্ছে যে এই সুযোগটা করে দিছে। সেনাবাহিনী আমার কাছে ততটা এরকমই ছিল, কারণ তখন তো পুলিশ ছিল না, পুলিশ ছিল না, অন্য অন্য যত প্রশাসন ছিল, র্যাব বলি বা অন্য ডিবি বলি, এইসব ক্যাটাগরির যারা ছিল তারা কেউই তো সক্রিয় ছিল না। তো সক্রিয় ছিল একমাত্র সেনাবাহিনী। তো সেনাবাহিনীর হাতে জিম্মি ছিল, এটাই আমরা জানতাম। সেনাবাহিনী সবাইকে জব্দ করে রাখছে। তো আস্তে আমাদের কাছে এরকম একটা ছিল 600 কতজন একটা তালিকা ছিল সেনাবাহিনীর কাছে, যে যারা সেনাবাহিনীর হাতে জিম্মি আছে। জি, কিন্তু জি। আস্তে আস্তে দেখতে পাচ্ছি উবায়দুল কাদের সহ সবাই চলে গেছে দেশের বাইরে। তার মানে এটা সেনাবাহিনীর ছত্র ছায়েই তারা দেশ থেকে পালানোর সুযোগ পাইছে, এটা আমার কাছে মনে হচ্ছে। ধন্যবাদ। আপনারা কিছুদিন আগে কিশোরগঞ্জ থেকে ঢাকা ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন করছিলেন এবং জেলা প্রশাসক বরাবর একটা স্মারকলিপি দিয়েছিলেন, কিন্তু বর্তমানে কোনো ভাড়া কমে নাই। আপনারা কি তারপরে কোনো পদক্ষেপ নেবেন জনগণের দুর্ভোগ লাঘবের জন্য? জি, অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা আসলে ভাড়া কমানোর ব্যাপারে আমরা মানববন্ধন করছি এবং স্মারকলিপি দিছি জেলা প্রশাসক বরাবর। কিন্তু এই ব্যাপারে কোনো ধরনের প্রতিক্রিয়া আমরা দেখি নাই, জেলা প্রশাসক থেকেও কোনো ধরনের প্রতিক্রিয়া আমাদেরকে জানানো হয় নাই, বা ভাড়াও কমে নাই। তো ওই ব্যাপারে অবশ্যই আমরা আরো কঠোর অবস্থান অচিরেই নিব, কঠোর অবস্থানে যাব। হুম। এমনি কিশোরগঞ্জ নিয়ে আপনাদের কোনো মাস্টার প্ল্যান আছে বা ভবিষ্যৎ পরিকল্পনা, বিশেষ করে যানজট নিরসন, ফুটপাত গুলো দখল মুক্ত করা? গতকালকে, হ্যাঁ গতকালকে সম্ভবত, গতকালকে আমার এই আন্দোলন যারা ছিলাম মোটামুটি সবাইকে নিয়ে একটা মিটিং ছিল তারুণ্যের উৎসব আহ, বিষয়ে আলোচনা করার জন্য। সরকার তারুণ্যের উৎসব করবে, এই ব্যাপারে আলোচনা করার জন্য জেলা প্রশাসক আমাদেরকে ডাকছিল। তো জেলা প্রশাসকের সাথে আলোচনা খালে আমরা এই ব্যাপারগুলা তুলে ধরছিলাম যে শহরের যানজট নিরসনে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় এবং এই জেলা প্রশাসক থেকে আমাদেরকে কিভাবে সহযোগিতা করবে। আমরা বিভিন্ন রাস্তা বা পরামর্শ তাকে দিছিলাম, এই এই দিকগুলা করা যায় কিনা। যেমন আমাদের শিক্ষার্থী এরা যখন আমরা পরিচালনা করছিলাম, আমাদের যানজট অনেকটাই কম ছিল। তো আমরা এটা এই জেলা প্রশাসকের কাছে প্রস্তাব জানাইছিলাম এরকম, যে আমাদের শিক্ষার্থী যারা ছিল আন্দোলনকারী শিক্ষার্থী, তাদেরকে 6 ঘন্টা বা 8 ঘন্টা বা 4 ঘন্টা এরকম সময়ের জন্য এই আমাদেরকে এরকম নিয়োগ দেওয়া যায় কিনা, যে শিক্ষার্থীরা রাস্তায় ট্রাফিকের কাজ করবে এবং যানজট নিরসনের ব্যাপারে তারা কাজ করবে। এই বিষয়টা দেখা যায় কিনা, এটা আমরা বলছিলাম। তো এটা আমাদের এই আবেদন ছিল। উনি আমাদেরকে এখনো ওইভাবে করে নাই যে করবে কিনা, এটা বলছে যে আলোচনা করে জানাবে।
তো অবশ্যই আমরা যানজট নিরসনে কাজ করতে চাই। এছাড়া এই শহরটাকে আমরা একটা মডেল শহর হিসাবে রূপ দিতে চাই। সেই জন্য আপনি জানেন একটা নদী আছে, নরসুন্দা নদী। জি তো এই জি। নরসুন্দা নদীটার অবস্থা খুবই নাজেহাল। এই নদীর পানি কিন্তু চলমান না, এক জায়গায় জমে আছে। জমে থাকার কারণে নদীর পানিটা এত বেশি নোংরা হয়েছে যে আবর্জনা, ময়লা, ডাস্টবিনের ময়লা থেকেও বেশি নোংরা হয়ে গেছে এই নদীর পানি। তো ওই নদীটাকেও আমরা পরিষ্কার করতে চাই, এবং ওই নদীটা পানিটা যাতে চলমান হয়, স্বচ্ছ হয়, এই ব্যাপারে আমরা কাজ করতে চাইতেছি। পাশাপাশি এই শহরের যানজট নিরসন থেকে শুরু করে এই শহরে যত জায়গার মধ্যে, যেমন পৌরসভার ময়লা আবর্জনা বিভিন্ন জায়গায় মানে যেখানে সেখানে ফালায় রাখার কারণে মোটামুটি শহরের পরিবেশ অনেকটা বিনষ্ট হচ্ছে। বিশেষ করে সাধারণ মানুষের অনেক ক্ষতি হচ্ছে, শ্বাস প্রশ্বাসের ক্ষতি হচ্ছে। কারণ যেখানে সেখানে ময়লা থাকার কারণে এই এটার যে একটা দুর্গন্ধ, এটা সকল জায়গায় ছড়াচ্ছে, রোগ ব্যাধি বাড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এই কারণে আমরা মনে করতেছি যে এই বিষয়গুলো আমরা একটু শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য, এবং এই শহরটাকে একটা সুন্দর শহর, পরিপূর্ণ শহর, যেটা উম, পরিবেশটা একটা মানে সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য আমরা কাজ করতে চাইতেছি। বিশেষ করে আমরা এই শহরটাকে মডেল শহর হিসাবে রূপ দিতে চাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, সচিবালয়ে আগুন, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা কি দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র বা নাশকতা? সরকার এতদিন দায়িত্ব নেওয়ার পর সচিবালয়ের ভিতরে আওয়ামী দোসররা কিভাবে অ্যাক্টিভ? এ সম্পর্কে আপনার মতামত কি? সচিবালয়ে আগুন ব্যাপারে আসলে আমি আজকে বিকালেও আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলতেছি। আসলে এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা পরিকল্পিত ঘটনা। কারণ আমাদের সর্বক্ষেত্রে এটাই বলবো যে, ওই হাসিনার দূষর, ওই স্বৈরাচারের দূষররা কিন্তু সব জায়গাতেই আমাদের এখনো রয়ে গেছে। আমরা কিন্তু ওই দূষরদেরকে সরাইতে পারি না। এই জন্য এটা আমার মনে হচ্ছে যে আগের যে ওই স্বৈরাচার হাসিনা থাকতে যে ধরনের ডকুমেন্ট ছিল, যে ধরনের এই নথিপত্র ছিল, এইগুলা নষ্ট করার জন্য হইতে পারে যে এটা একটা পরিকল্পিত ঘটনা। তাছাড়া হইতে পারে বর্তমানে যে আমাদের এই এই আন্দোলন থেকে উঠে আসা ওই উপদেষ্টা উপদেষ্টারা, এছাড়া আমাদের যে বিভিন্ন জায়গা থেকে আমরা সিনিয়র উপদেষ্টাদেরকে নিয়েছি, ব্যক্তিদেরকে নিয়ে উপদেষ্টা বানিয়েছি। তাদের যে পরিকল্পনা, তারা এই সুন্দর একটা দেশ গঠন করতে চাচ্ছে, এই দেশটাকে সংস্কার করতে চাচ্ছে, সেই সংস্কারের জন্য যে নথিপত্র তৈরি করতেছে, সেইগুলা নষ্ট করার জন্য আমার মনে হচ্ছে যে একটা পরিকল্পিত ভাবে এই আগুনটা লাগানো হচ্ছে। জি, ধন্যবাদ। আর সর্বশেষ জানতে চাচ্ছিলাম যে কিশোরগঞ্জে এক মুক্তিযোদ্ধা আবু সাইদকে নিয়ে একটা কটূক্তি ছিল, এর প্রতিবাদে আপনারা মানববন্ধন করছেন, তারপর ক্ষমা চাইছে, কিন্তু প্রশাসনের সামনে, একজন জেলা প্রশাসকের সামনে এটা বলার পর সবাই নীরব ভূমিকা পালন করছে। এতে আপনারা কি মনে করেন যে প্রশাসন এখনো কিভাবে বিগত সরকারের এজেন্ডা বাস্তবায়ন জন্য কাজ করতেছে? এই ব্যাপারে তো আপনারা দেখছেন যে আমরা জেলা প্রশাসকের, আমি বিশেষ করে আমি ব্যক্তিগতভাবেই ওই প্রোগ্রামে দেখছেন যে আমার আলটিমেটাম ছিল 24 ঘন্টার, যে জেলা প্রশাসকের প্রত্যাহার, এবং ওই যে আবু সাইদকে নিয়ে কটাক্ষ করছে যে ব্যক্তি, তার এই 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার ব্যাপারে আমার আলটিমেটাম ছিল। তো তার আলটিমেটামের ভিতরেই অবশ্য জেলা প্রশাসক আমাদেরকে ডাকাইছিল, এবং সে তার ভুলটা স্বীকার করছে। সে এটা মানে করে নাই ওই সময়, বিষয়টা এত ওইভাবে বুঝতে পারে না এরকম। যদিও অবশ্যই এটা আপনি যতটুকু জানেন, আমিও ততটুকু জানি, অবশ্যই সে বুঝতে পারছে, কিন্তু বুঝতে পারলে কি হবে, ওই তখন ওইভাবে নিছে না, নর্মাল ভাবে নিছে যে এটা আমরা এই ব্যাপারটা নিয়ে এত বেশি সামনে আগাবো, এটা হয়তো বা ভাবে নাই। তো পরবর্তীতে যখন দেখছে যে আমরা এটা প্রতিবাদ করছি, তখন আমাদেরকে ডাকাইছে, টাকায় সে দায় স্বীকার করছে, ভুল স্বীকার করছে, যে এটা আসলে আমার তাৎক্ষণিক এই প্রতিবাদ করার দরকার ছিল। আমি আসলে ওই সময় বুঝি নাই বক্তব্যটা এরকম, ফাঁস কাটায় গেছে আর কি অনেকটা। যাই হোক, মানে সর্বোপরি কথা হলো কি, সে এটা ভুল স্বীকার করছে, যেটা। আর একটা জানতে চাই যে কিশোরগঞ্জ শহরে
বিশেষ করে টিসিবি বা ওএমএস এর চালগুলা, এগুলার জন্য মানুষের অনেক ভোগান্তি। যেগুলো বিগত সরকারের আমলে নিয়োগ দেওয়া ডিলার, ওইগুলো বাতিলের দাবি আপনারা কি সরকারের কাছে জানাবেন কিনা? ওএমএস এর আপনি জানেন, ওএমএস এর আগে ডিলার গুলো বাতিল করা হয়েছে, নতুন করে আবার ডিলার নিয়োগ হয়েছে। তো ওএমএস বর্তমান কি অবস্থানে আছে এটা অবশ্য সম্পূর্ণ তথ্য আমার কাছে নাই। আহ, এই আগের অবস্থানগুলো তো ছিল এরকমই যে ওই ও সরকার আমলের যারা ছিল তারা ওএমএস এর ডিলার ছিল। এখন নতুন করে ডিলার নেওয়া হয়েছে, অবশ্যই আমি মনে করি যে এখনের যারা মোটামুটি এই দেশের জন্য কাজ করতেছে তারাই হয়তো বা আসছে। আর টিসিবির জন্য আমি অলরেডি জেলা প্রশাসকের কাছে এই ব্যাপারে কথা বলছি একাধিকবার, যে টিসিবির গুলা বাদ করা যায় কিনা, বাদ করে নতুন ডিলার দেওয়ার ব্যাপারে। তো জেলা প্রশাসক আমাদেরকে বলছিল এটা, যে এটা তো আমার কাছে এখতিয়ার নাই, এটা তো মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি কইরা যদি ওই আগের ডিলার গুলো বাতিল করে তাহলে সে এটা নতুন করে দিতে পারবে। এটা আমি মনে করি এটা, যে এই সরকারের কাছে আমার আহ্বান থাকবে, আমি একজন আন্দোলনকারী হিসাবে এটা আমাদের সকল আন্দোলনকারীর পক্ষ থেকে, বিশেষ করে কিশোরগঞ্জ জেলার পক্ষ থেকে আমরা দাবি জানাই যে আগের সরকারের আমলে, স্বৈরাচার হাসিনা সরকারের আমলে যত ধরনের সরকারি সুবিধা ছিল এগুলা যেন বাতিল করে নতুন করে নতুন আন্দোলনকারীদের মাধ্যমে এই দেশকে সংস্কারের লক্ষ্যে যারা কাজ করতেছে, সংস্কার করার স্বার্থে যারা কাজ করতেছে, সংস্কারের সাথে যারা সম্পৃক্ত, তাদেরকে নিয়ে যাতে নতুন কাজগুলা করা হয় এবং এই টিসিবি সহ সকল ডিলার আগের গুলা বাতিল করে নতুন ডিলার দেওয়া হয়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। বিশেষ করে একটা জিনিস জানতে চাইছিলাম যে কাউন্সিলররা যাদের মনে করেন বাতিল করা হয়েছে, তারা আবার পুনর্বহালের জন্য সমাবেশ করছে। এই ব্যাপারে আপনার মতামত কি? তাদের কি পুনর্বহালে আপনারা রাখতে চান নাকি বাতিলেই থাকতে চায়, বিশেষ করে পৌরসভা ও সিটি এই ব্যাপ- কর্পোরেশন কাউন্সিলর? জি, এই ব্যাপারে আমি যতটুকু লক্ষ্য করছি ইতিমধ্যেই, এটা আমরা দেখতেছি আর কি, যে সাধারণ জনগণ এখানে অনেকটা ভোগান্তি পোহাইতেছে। কাউন্সিলররা না থাকাতে পৌরসভা বা সিটি কর্পোরেশন যা আছে সেগুলাতে সাধারণ নাগরিকদের যে কাজকর্মগুলা থাকে প্রতিনিয়ত, জন্ম নিবন্ধন থেকে শুরু করে বাসা বাড়ি করার ক্ষেত্রে বিভিন্ন প্ল্যান ফাঁস করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে প্রাথমিক কাজগুলা থাকে, সেই কাজগুলার জন্য সাধারণ নাগরিক অনেকটাই ভোগান্তিতে আছে। এখানে যারা প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে, প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করতেছে না তা প্রশাসন বলতেছে এটা, যে একজন ব্যক্তিকে তিনটা চারটা কাজ দেওয়া থাকলে আমি কিভাবে তিনটা চারটা কাজ এই একবারে করব, এটা তো আমি রোবট না। তো এই জন্য আমি মনে করি আর কি, যে এই কাউন্সিলর গুলা যদি সক্রিয় করা হইতো তাহলে ভালো হইতো, কারণ হলো তাহলে জনগণের ভোগান্তি কমতো। এবং আমি মনে করি এটা আমার জায়গা থেকে, যে এই কাউন্সিলর গুলাকে সক্রিয় করে দ্রুত নির্বাচন দেওয়া হোক। বিশেষ করে স্থানীয় নির্বাচন, আমি জাতীয় নির্বাচন চাচ্ছি না। আমরা চাচ্ছি সংস্কার করে এই দেশের যত সংস্কার আছে সংস্কারটা যাতে এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে হয়ে যায়, সংস্কার করে যাতে জাতীয় নির্বাচন দেওয়া হয়। কিন্তু স্থানীয় নির্বাচনগুলা আমার মনে হচ্ছে যে 25 সাল থেকে আমাদের স্থানীয় নির্বাচন গুলা শুরু করার দরকার। বিশেষ করে এই পৌরসভা, উপজেলা, সিটি কর্পোরেশন, ইউনিয়ন, এগুলা যদি শুরু করে দেয় তাহলে আমার মনে হয় ভালো হবে, তাহলে সাধারণ মানুষের ভোগান্তিটা কমবে। বর্তমানে তো অনেক রাস্তাঘাট অবস্থা খারাপ। এই বিষয়ে কি আপনারা প্রশাসনের সাথে কথা বলেছেন? জেলা প্রশাসন, বিশেষ করে কিশোরগঞ্জ শহরে যে উকিলপাড়া, এই কিশোরগঞ্জ সতাল, যেহেতু প্রশাসন বা কাউন্সিলর নাই, অনেকে ভোগান্তি করতেছে, দীর্ঘ সময় যানজট লেগে থাকে। জি, রাস্তাঘাট ব্যাপারে আমরা কথা বলছি, ওনারা আমাদেরকে আশ্বস্ত করছে যে আমরা কোন কোন রাস্তার সমস্যা এগুলা জানানোর জন্য ওরা করার চেষ্টা করবে আর কি, মেরামত করার চেষ্টা করবে। জি, আমি একটা আপনার গণ অধিকার পরিষদ নিয়ে প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আপনারা কি আগামীতে 300 আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন নাকি নিচ্ছেন, বা এরকম জি, আপনি ইতিমধ্যেই জানেন আমাদের যে গণ অধিকার পরিষদের সভাপতি
কেন্দ্রীয় সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ভাই ইতিমধ্যেই আমরা অনেকবার ঘোষণা দিয়েছে, এটা নূর ভাই বলেছে, আমরাও এই কথাটাই বলি যে আমরা আগামী নির্বাচনে অবশ্যই 300 আসনে প্রার্থী দিয়ে নির্বাচন করব, আমরা এককভাবে নির্বাচন করব। এখন পর্যন্ত আমাদের এটাই সিদ্ধান্ত। তবে আমাদের এই নির্বাচনমুখী অবস্থানে হয়তো বা সিদ্ধান্ত পরিবর্তন হইতে পারে, সেটা হলো পরিস্থিতি অনুপাতে আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হইতে পারে। দেশের পরিস্থিতি যদি আমরা মনে করি যে এটা পরিবর্তন করার দরকার আছে, তখন পরিবর্তন করব, কিন্তু এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত এককভাবে নির্বাচন করব এবং 300 আসনেই প্রার্থী দিব আমরা। ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। জি, ধন্যবাদ আপনাকে আমাকে আপনার সাথে যুক্ত করার জন্য। অসংখ্য ধন্যবাদ। আহ, একজন আন্দোলনকারী হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, জেলা শাখার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।